প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড 207। আজকের এপিসোডে তোমরা যা জানতে পারবে সেটা নিয়ে আলোচনার আগে আমি উপস্থাপন করছি আজকের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং এবং শ্রেণী হচ্ছে একাদশ। এইচএসসি লেভেলে ফার্স্ট ইয়ার যাকে আমরা বলি। সুতরাং আজকের শ্রেণী কি? একাদশ। সাবজেক্ট অ্যাকাউন্টিং এর কিছু ইম্পর্টেন্ট জার্নাল নিয়ে আমরা আলোচনা করব, যাকে আমরা বাংলায় বলছি গুরুত্বপূর্ণ জাবেদা। এবং সেই গুরুত্বপূর্ণ জাবেদার বিষয়টাই হচ্ছে কারবারি বাট্টায় পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকে যে কোনো ব্যক্তি, সেটা ধনী গরিব বড় ছোট, সবাই চেষ্টা করি কোন পণ্য ক্রয় করতে গিয়ে কিছু সুবিধা নেওয়া। সুবিধাটা কি? কম দামে নেওয়া। আমরা ভালো পণ্য চাই, কম দামে চাই। ওকে, যেমন আমি চিনি কিনতে গেলাম, আমি চাল কিনতে গেলাম, আমি ডাল কিনতে গেলাম, মাছ কিনতে গেলাম। সবসময় আমাদের একটা অভ্যাস কি? বিক্রেতা যত টাকা বলেছে তার থেকে কম দিয়ে কেনা অথবা চেষ্টা করার। কেমন আমরা প্রায় সময়ই বলি যে এত টাকা না, আমি এত টাকা দিতে চাই, 100 টাকা দেব না, আমি 90 টাকা দিতে চাই। এই যে কম দেওয়া অথবা নেয়া, এটাই হচ্ছে ব্যবসায়িক ভাষায় কারবারি বাট্টা। এবং এটা আমি তো আমার ভাষায় বললাম, বইয়ের ভাষায় কি আমরা পরবর্তীতে সেটার আলোচনা যাব। তবে সাধারণ সেন্সের মধ্যে কারবারি বাট্টাটা কি? কম মূল্যে পণ্য কেনা অথবা কম মূল্যে পণ্য বিক্রি করা, নির্দিষ্ট মূল্য থেকে। ঠিক আছে, এখন আসো আজকের পাঠে তোমরা যা জানতে পারবে। কি জানতে পারবে? কারবারি বাট্টা পণ্য ক্রয়ের সংজ্ঞা জানতে পারবে, কারবারি বাট্টায় পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা জানতে পারবে। দুইটি বিষয় আজকের আলোচনায় আমি উপস্থাপন করব। প্রথমটা কি? সংজ্ঞা। দ্বিতীয়টা কি? কারবারি বাট্টায় পণ্য কেনার পরে কি জাবেদা লিখতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনায় আনবো কারবারি বাট্টায় পণ্য ক্রয় এর সংজ্ঞা। দেখো, বিক্রেতা ক্রেতাকে পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেয় তাকে কারবারি বাট্টা। আবার বলছি, বিক্রেতা ক্রেতাকে পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেয়। একটু আগে আমি বললাম যে 100 টাকা বিক্রেতা আমাকে কোন পণ্যের দাম বলেছে, আমি বললাম যে আমি 100 টাকা দেব না, আমি 90 টাকা। এই যে 10 টাকা কম নেয়া, এটাই হচ্ছে কারবারি বাট্টা। এখন এই উদাহরণটা দেখো, যেমন আমি চিনি কিনলাম দোকান থেকে 120 টাকা, চা পাতা কিনলাম 82 টাকা, তাহলে মোট তালিকা মূল্য কত? 202 টাকা। দোকানদার আমাকে বলল, ভাই 202 টাকা দিতে হবে না, আপনি 200 টাকাই দেন। ঠিক আছে, তাহলে আমি কত টাকা কম দিলাম? দেখো, 2 টাকা কম দিলাম। এই 2 টাকার নামই হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে, কম দিয়ে অথবা কম টাকা দিয়ে যে সুবিধাটা আমি পাই, সেটাই হচ্ছে কারবারি বাট্টা। এবং এই বাট্টাটা বিক্রেতা তাৎক্ষণিক দিয়ে থাকে, ক্রেতা তাৎক্ষণিক পেয়ে থাকে। এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা জানা, সেটা হচ্ছে কি, এই কারবারি বাট্টা ক্রেতা এবং বিক্রেতা কোন পক্ষের বইতেই লিপিবদ্ধ করা হয় না। কেমন? এই যে আমাদের কারবারি বাট্টা 2 টাকা, এটা বিক্রেতাও লিখবে না যে সে 2 টাকা কম নিয়েছে, আমি ক্রেতা হিসাবেও লিখবো না যে আমি 2 টাকা সুবিধা পেয়ে আসছি, 2 টাকা আমার আয় হয়েছে অথবা 2 টাকা আমি গেইন করেছি। এই কথাটা আমি বলার প্রয়োজন নেই, অথবা বিক্রেতাও লেখার প্রয়োজন নেই। আবার বলছি উদাহরণটা, মোট তালিকা মূল্য ছিল 202 টাকা, আমি পরিশোধ করেছি 200 টাকা,
সুতরাং কারবারি বার্তা হচ্ছে 2 টাকা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কারবারি বার্তাটা কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে হয়, অথবা কারবারি বার্তা বাদ দেওয়ার পরে যে টাকাটা পরিশোধ হবে সেটা কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটাই আমরা এখন আলোচনা করব। প্রশ্নটা কি? জসিমের নিকট থেকে ৫,১০০ টাকার পণ্য ক্রয় এবং ৫,০০০ টাকা পরিশোধ। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি, আমি জসিমের কাছ থেকে কিনেছি এইরকম কোন ব্যক্তির নাম উল্লেখ থাকলে ধরে নিতে হয় বা বুঝে নিতে হয় যে আমি বাকিতে পণ্য কিনলাম। কিন্তু শেষের অংশে দেখো ৫,০০০ টাকা পরিশোধ, তাহলে আমি বাকিতে কিনি নাই, আমি নগদ টাকা পরিশোধ করেছি। এবার আসো, কত টাকা কিনেছি? ৫,১০০ টাকা। পরিশোধ করেছি কত? ৫,০০০ টাকা। সুতরাং কত টাকা কম দিলাম? ১০০ টাকা কম দিলাম। এই ১০০ টাকাটাই হচ্ছে কারবারি বার্তা। কেমন? তাহলে আমি এখন কি জাবেদা লিখবো ৫,০০০ টাকার নাকি ৫,১০০ টাকা? আমি ৫,০০০ টাকার জাবেদা লিখবো, কারণ একটু আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কারবারি বার্তা জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। কেমন? তাহলে জাবেদাটা কিভাবে লিখতে হয় দেখো। উত্তর, জাবেদা হেডলাইন লিখতে হবে এবং জাবেদার এই স্ট্রাকচার বা নমুনা বা স্যাম্পল ড্রয়িং আমরা করে থাকি, সেটা দেখালাম। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই ছকটা অঙ্কন করার পর আমরা জাবেদাটা উপস্থাপন করব। কিভাবে? 2021 তারিখটা লিখবো জানুয়ারি 2। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ৫,০০০ টাকা। কোন ৫,০০০? এই যে আমি যে টাকাটা পরিশোধ করেছি, আমি কিন্তু এই ৫,১০০ টাকা পরিশোধ করি নাই, করতেছি কত? ৫,০০০ টাকা। সুতরাং ডেবিটে ৫,০০০, ক্রেডিটে ৫,০০০। এখন আসো, ক্রয় হিসাব ডেবিট হলো কেন, নগদান হিসাব ক্রেডিট হলো কেন? ক্রয় আমার জন্য খরচ, এই জন্য ব্যয় বৃদ্ধি হলে ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট হলো কেন? নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে, সম্পত্তি কমে গেছে, সম্পত্তি কমলে ক্রেডিট। ঠিক আছে? কারণ লিখতে হবে, নগদে পণ্য ক্রয় করা হলো। ওকে, এটা একটা উদাহরণ আমরা শিখলাম। নেক্সট উদাহরণ হচ্ছে জানুয়ারির 5 তারিখ। আমিনের নিকট থেকে ৪,০০০ টাকার পণ্য 10% বাটায় ক্রয় করা হলো। এখানে খেয়াল করে দেখো, নগদ পরিশোধ শব্দটা কিন্তু নাই, ক্রয় করেছি মাত্র। কার কাছ থেকে? আমিনের কাছ থেকে। কত পার্সেন্ট বাটায়? 10%। কত টাকা? ৪,০০০ টাকা। তিনটা বিষয় এখানে উল্লেখ আছে। আমিন ৪,০০০ টাকা, 10% বাটা। ঠিক আছে? তাহলে আমরা যে জাবেদাটা লিখবো, সেই জাবেদাটা লেখার আগে নির্ধারণ করতে হবে যে বাটার পরিমাণ কত, অর্থাৎ বিক্রেতা আমাকে কত টাকা ছাড় দেবে। দেখো, নোট হিসাবে আমরা লিখতে পারি কারবারি বাটা নির্ণয় ৪,০০০ টাকা গুণ 10% ইকুয়াল টু 400 টাকা। কারবারি বাটা কত নির্ণয় করলাম? 400 টাকা। তাহলে ৪,০০০ টাকা থেকে আমি কত কম দেব? 400 টাকা কম দেব। সেই 400 টাকা মাইনাস করলে পরিশোধ করতে হবে কত? ৩,৬০০ টাকা। সুতরাং জাবেদা হবে ৩,৬০০ টাকা। চলো এবার আমরা সেই জাবেদাটা কিভাবে লিখতে হয় দেখে নেব। উত্তর, জাবেদার হেডলাইন অবশ্যই লিখতে হবে সব সময় এবং এই স্ট্রাকচারটা রেডি করতে হবে। নেক্সট হচ্ছে আমার সেই জাবেদাটা উপস্থাপন। ক্রয় হিসাব ডেবিট, আমিন বা প্রদেয় হিসাব ক্রেডিট। খেয়াল করে দেখো, ক্রয় হিসাব ডেবিট, আমিন বা প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে ক্রয় হিসাব যেহেতু আমার খরচ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ডেবিট। আর আমিন, যার কাছ থেকে আমি পণ্যটা কিনেছি, তাকে তো আমি নগদ পরিশোধ করেছি বলে এখানে উল্লেখ নেই, সুতরাং আমিন বা প্রদেয় হিসাব ক্রেডিট। আমার দায় বৃদ্ধি হলো, কার? কেন? আমি টাকাটা পরিশোধ করি নাই, এই জন্য আমিন হিসাব ক্রেডিট। ন্যারেশন লিখতে হবে, বাকিতে পণ্য
ক্রয় করা হলো। নেক্সট আমরা আরেকটি উদাহরণের মধ্যে যাচ্ছি, সেটা হচ্ছে কি জানুয়ারি 10 তারিখ। রবিনের নিকট থেকে 10,000 টাকার পণ্য 10% বাটায় ক্রয়, যার 70% নগদ এবং 30% চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। এখানেও কিন্তু রবিন একজন ব্যক্তি, একজন বিক্রেতা, তার কাছ থেকে আমি পণ্য কিনেছি, সুতরাং এটাকে তো আমরা বকেয়া ক্রয় হিসাবে ধরে নিতে পারি, কিন্তু না, পারবো না। কেন? পরবর্তী সেন্টেন্সে বলা আছে 70% নগদ পরিশোধ করেছি, 30% বাকিতে পরিশোধ করে, সরি, চেকের মাধ্যমে পরিশোধ করেছি। তবে এর আগে আমার 10% বাটার পরিমাণ কত সেটা নির্ণয় করে ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা উদাহরণ তোমাদের সামনে দিয়ে যাচ্ছি, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। প্রথমে আমরা বাট্টাটা নির্ণয় করব। নোট নম্বর 1, কারবারি বাট্টা নির্ণয়। 10,000 টাকার পণ্য কিনেছি, 10% বাট্টা, সুতরাং 10,000 টাকা 10% বাট্টার পরিমাণ হচ্ছে 1,000 টাকা। পরিশোধ করতে হবে 10,000 টাকা মাইনাস 1,000 টাকা ইকুয়াল টু 9,000 টাকা। এখন সেই 9,000 টাকা পরিশোধ কি আমি এখন করছি, নাকি চেকে করছি, নাকি পরবর্তীতে করব? প্রশ্নে বলা আছে 70% নগদ। তাহলে 9,000 টাকা 70% নগদ কত টাকা নির্ণয় করতে হবে? 30% চেকে। তাহলে 30% চেকের মাধ্যমেও কত টাকা আসে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো আমরা এবার সেই কাজটা করি। নোট নম্বর 2, নগদ পরিশোধ 9,000 টাকার 70%, 7 9 গুণ করলে 63, সুতরাং 6,300 টাকা। চেকে পরিশোধ 9,000 টাকার 30%, 3 9 27, 2,700 টাকা চেকের মাধ্যমে পরিশোধ করলাম। তাহলে আমার বকেয়া নেই, আমি টোটাল কিন্তু 9,000 টাকা পরিশোধ করছি। খেয়াল করে দেখো, 6,300 আর 2,700 ইকুয়াল টু 9,000 টাকা। 9,000 টাকা কেমনে পেলাম? 1,000 টাকা কারবারি বাট্টা বাদ দেওয়ার পর। এখন আমরা জাবেদাটা লিখব। সেই জাবেদার ছক আমরা যথারীতি উপস্থাপন করছি। বারবার কিন্তু খেয়াল করে দেখো, আমি জাবেদার ছকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য কিন্তু নাম্বার আছে ছকটাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। জাবেদার ছকটা উপস্থাপন করলাম এবং এখানে তুমি দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যয় বেড়েছে মোট 9,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট, সম্পত্তি কমেছে 6,300 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট, সম্পত্তি কমেছে 2,700 টাকা। ওকে, নারেশন লিখতে হবে নগদে 70% এবং চেকের মাধ্যমে 30% পণ্য ক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছে আজকে 3টি উদাহরণ পেশ করলাম কারবারি বাট্টায় পণ্য ক্রয় সংক্রান্ত। আশা করি তোমরা এই বিষয়ে খুব ক্লিয়ারলি বিষয়টাকে বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমি সবসময় বলে থাকি, আমাকে ইনবক্স করতে পারো, মেসেজ দিতে পারো, অথবা টেলিফোনে আলাপ করতে পারো। তোমাদের জন্য সেই সুযোগ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা শিখতে পারো, জানতে পারো এবং আমার কাছে আরো কষ্ট করতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।